এবার আমাদের টপিকস হচ্ছে অ্যাসপিরিন কেন সার্জারি, কোনো একটা পেশেন্ট অ্যাসপিরিন থেরাপি নিচ্ছে, তাকে যদি কোনো সার্জারি করার প্রয়োজন হয় কেন আমরা অ্যাসপিরিনটা সার্জারি করার 1 উইক আগে বন্ধ করব। দেখো, আমরা জানি থ্রম্বোক্সিন A2 প্লাটিলেটের উপর কাজ করে প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন হতে সাহায্য করে। এখন অ্যাসপিরিন যখন ব্যবহার করব, অ্যাসপিরিন করে কি থ্রম্বোক্সিন A2কে কমাই দেয় বা তার ফাংশনকে অ্যাবনর্মাল করে দেয় বা ইনহিবিট করে, তখন প্লাটিলেটটা আর অ্যাক্টিভেট না হয়ে অ্যাগ্রিগেশন হতে পারে না। তার মানে এই যে অ্যাসপিরিন আমরা ইউজ করেছিলাম, সেই অ্যাসপিরিনের কারণে যে প্লাটিলেটটা একবার অ্যাগ্রিগেশন হতে ইনহিবিশন পেয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি অ্যাসপিরিন ইনডিরেক্টলিভাবে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে বা ইনঅ্যাক্টিভ করে। তাহলে যে প্লাটিলেটটা অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা তো আর অ্যাক্টিভ করতে পারবে না, ইরিভার্সিবলি সেটা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। কে করে দিচ্ছে? ইনডিরেক্টলিভাবে অ্যাসপিরিন। এখন সেই ইরিভার্সিবলিভাবে ইনহিবিটেড প্লাটিলেট যেটা প্লাটিলেট প্লাগ ফর্মেশন করতে পারবে না, ব্লাড ক্লট করতে পারবে না, তার মানে সেটা বডি থেকে কতদিন পর রিমুভ হবে? আমরা জানি প্লাটিলেটের আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন, বা গড়ে বলতে পারি 7 ডেজ বা 7 ডেজ। তাহলে ওই প্লাটিলেটটা যখন বডি থেকে রিমুভ হয়ে যাবে, নতুন প্লাটিলেট যখন আসবে, নতুন প্লাটিলেটকে তখন অ্যাসপিরিন যাতে ইনহিবিট যাতে না করতে পারে সেই জন্য বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করবো? কেননা সার্জারির ক্ষেত্রে এমনিতে ব্লিডিং হবে, তো এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য তো প্লাটিলেট তো লাগবে, প্লাটিলেট প্লাগ ফর্মেশন করে, তার মানে প্লাটিলেটটাকে তো অ্যাক্টিভ হতে হবে। এখন এই অ্যাক্টিভ প্লাটিলেট যাতে বডিতে যাতে বজায় থাকে, এই জন্য আমরা অ্যাসপিরিনটা 1 সপ্তাহ আগে বন্ধ করে দেবো। এটা আরেকটু আগে পড়ানো হয়েছে, ডোজ অফ অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন, বিশেষ করে টু প্রিভেন্ট দ্য থ্রম্বোটিক ভাস্কুলার অক্লুশন, যাতে ভেসেল যাতে থ্রম্বাস যাতে অক্লুটেড না হতে পারে, সেজন্য লো ডোজে দেওয়া হয়। আর হাই ডোজ অ্যাসপিরিন সেটাও পড়ানো হয়েছে অ্যানালজেসিয়া এবং রিউমেটিক ফিভারের ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে ফিভারের ক্ষেত্রে কী হয়? মাইলজিয়া হয়, অনেক মাংসপেশিতে ব্যথা হয়, অ্যানালজেসিয়ার ক্ষেত্রেও দেওয়া হয়। কোনো কারণে ব্যথা দূর করার জন্য হাই ডোজ অ্যাসপিরিন দেওয়া হয় এবং লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয় থ্রম্বাসকে প্রিভেন্ট করার জন্য, থ্রম্বাস ফর্মেশন প্রিভেন্ট করার জন্য। এটা পড়ানো হয়েছে। ক্লোপিড্রোজেল কীভাবে কাজ করে, এছাড়া এটার অ্যাডভার্স ইফেক্ট একটাই, শুধুমাত্র নিউটোপেনিয়া। এটা টিচারে বলছিল, এটা ভুল বলছিল টিচারে, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পার করা, এটা এটার কারণে হয় না, এটা ভুল বলছিল। এবার হচ্ছে আমরা নেক্সটের দিকে যাই। রিস্ক ফ্যাক্টর অফ আর্থ্রোস্ক্লেরোসিস কী কারণে? এটা আমরা কমন কোশ্চেন। মেটাবলিক সিন্ড্রোম, মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে কী আছে? কোনো একটা পেশেন্টের অবেসিটি আছে, সিডেন্টারি লাইফস্টাইল আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম আছে, হাই ব্লাড প্রেশার আছে, তারপরে ডায়াবেটিস মেলাইটাস আছে, এইগুলো সবগুলোকে একসাথে বলে মেটাবলিক সিন্ড্রোম। ইনক্রিজ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন করে কি? ব্লাড ভেসেলের গাকে রাপচার করে দেয়, এন্ডোথেলিয়ামে রাপচার করে। এছাড়া হোমোসিস্টিন করে কি? হোমোসিস্টিন এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন এই ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামকে রাপচার করে, ফলে সেখানে থ্রম্বাস ফর্মেশন হয়। এই জন্য কোনো ইনফ্লামেশন হলে সেখানে থ্রম্বাস ফর্মেশন হয়, হোমোসিস্টিন লেভেল বেড়ে গেলে সেখানে থ্রম্বাস ফর্মেশন হয়। আর আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকের মধ্যে কে থাকে? এলডিএল দিয়ে তো অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক তৈরি হয়, সেহেতু এলডিএল এর পরিমাণ বেড়ে গেলে এটা হবে। এছাড়া আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোসিসের ওপরের দিকে ফাইব্রিন নামক একটা পদার্থ জমা হয়, তো কোন কারণে ফ্যাক্টর 8 বা ফাইব্রিনোজেন যদি বেড়ে যায়, তখন থ্রম্বাস ফর্মেশন হওয়া বেড়ে যাবে, তখন থ্রম্বাসটা পরবর্তীতে তখন আর্থেরোস্ক্লেরোসিস প্লাক ফর্মেশন করবে। তার মানে আমার কাজ হচ্ছে এবার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস যাতে পেশেন্টে যাতে না হয়, সেজন্য আমি কিছু ড্রাগস, কী ড্রাগস ইউজ করতে পারি? HMG কোয়ে রিডাকটেজ ইনহিবিটর, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি। HMG কোয়ে রিডাকটেজ এনজাইমের কাজ কি? রিডাকটেজ এনজাইমের কাজ হচ্ছে কোলেস্টেরল থেকে কি করে? হ্যাঁ, কোলেস্টেরল থেকে এলডিএল তৈরি করে। HMG কোয়ে রিডাকটেজের কাজ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে কোলেস্টেরল তৈরি করে, যাতে এই পরবর্তীতে এই কোলেস্টেরল তো এলডিএল এর তো একটা কম্পোনেন্ট কোলেস্টেরল, পরবর্তীতে এই কোলেস্টেরল থেকে এলডিএল তৈরি হয়। তো যাতে এই HMG কোয়ে রিডাকটেজ ইনহিবিটর যদি আমরা ইউজ করি, তাহলে এনজাইমটা কাজ করতে পারবে না, অ্যাসিটাইল কোয়ে থেকে কোলেস্টেরল তৈরি হবে না, তাহলে কোলেস্টেরল কী হবে? ব্লাডে কম পরিমাণে থাকবে। তার মধ্যে শুধুমাত্র ওপরেরটা খুব বেশি পরিমাণে ইউজ হয়, ড্রাগসটা লোভাস্টেটিন, এটা পড়লেই হবে, বাকিগুলো মনে রাখতে পারলে তো ভালো। আরও অ্যাটোরভেস্টিন, ফ্লুভেস্টিন, সিমভ্যাস্টেটিন,
এবার আমরা দেখবো কোলেস্ট্রল অ্যাবসর্পশন ইনহিবিটর। এছাড়া আমরা যেসব খাবার খাই সেসব খাবারে কোলেস্ট্রল থাকতে পারে, সেগুলো যখন জিএটি ট্র্যাক থেকে যাতে ব্লাডে যেতে না পারে সেজন্য কোন ধরনের ড্রাগস ইউজ করা হয়, এজেটি মাইল। এছাড়া বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, আমরা জানি এই ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্ট্রল এগুলা রিঅ্যাবসর্পশন এবং হচ্ছে মাইসেলি ফর্মেশনের মাধ্যমে ব্রেকডাউন অ্যান্ড রিঅ্যাবসর্পশন হওয়ার জন্য কাকে লাগে, বাইল অ্যাসিডকে লাগে। এবার বাইল অ্যাসিডের সাথে যদি কোনো একটা পদার্থ যদি বাইন্ড করে ফেলে রেজিন, তাহলে বাইল অ্যাসিড আর এই ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট জাতীয় খাবারকে মাইসেলি ফর্ম করে ভাঙতে পারে না, অ্যাবসর্পশন হতে পারে না, তখন ব্লাডে তখন কোলেস্ট্রল অ্যাবসর্ব হতে পারবে না, কোলেস্ট্রল লেভেল কমে যাবে। তো এই বাইল অ্যাসিডকে বাইন্ড করে তাকে বাইল অ্যাসিডটাকে ইনহিবিট করে দেওয়ার জন্য কোন ধরনের ড্রাগস ইউজ করা হয়, কোলেস্টিপল, কোলেসিস্টারামিন। কি কঠিন কঠিন নাম। এবার আরেক ধরনের ড্রাগস আছে, এটা আসলে পড়ানোর কিছু নাই, টিএজি, ট্রাইগ্লিসারিক অ্যাসিড। আমরা জানি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে যখন তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত হয় টিএজি তৈরি করবে। সেই ফ্যাটি অ্যাসিড আবার যদি বডিতে বেশি পরিমাণে থাকে, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোই তৈরি হবে, অ্যাসিটাইল কোই থেকে তখন আবার কোলেস্ট্রল তৈরি হবে। তার মানে এই ফ্যাটি অ্যাসিড যদি কোনো কারণে বডিতে যদি বেড়ে যায়, তখন টিএজিও তৈরি করতে পারে, কোলেস্ট্রল তৈরি করতে পারে। আর টিএজি আর কোলেস্ট্রল তৈরি হয়ে গেলে বেশি পরিমাণে এলডিএল তৈরি হবে, বেশি পরিমাণে এলডিএল তৈরি হলে বেশি পরিমাণে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক তৈরি হবে। এবার আমরা দেখব প্রিডমিনেন্টলি টিজি লোয়ারিং এজেন্ট কী কী আছে। এটা আসলে পড়ানোর কিছু নাই, ফাইব্রেটসের মধ্যে আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। জেমফিব্রোজিল আর হচ্ছে ফেনোফাইব্রেট। এবার হচ্ছে আমরা জানি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী করে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে কখনো টিএজি তৈরি হয় না, আর টিএজি এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে কখনো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় না, অ্যাসিটাইল কোয়ে না তৈরি হলে কোলেস্ট্রল তৈরি হবে না। তার মানে এটা আনস্যাচুরেটেড, বিশেষ করে আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর জন্য বডির জন্য উপকারী। কেন উপকারী? দুইটা কারণে। এটা থেকে কখনো টিএজি তৈরি হবে না, এটা থেকে কখনো কোলেস্ট্রল বা এলডিএল তৈরি হবে না, কোলেস্ট্রল তৈরি হবে না। আর এই দুটো না তৈরি হলে এলডিএল তৈরি হবে না, এলডিএল না তৈরি হলে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হবে না। এই জন্য কী কী আছে, ইকোসা পেন্টানয়িক অ্যাসিড, এছাড়া ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড। কিন্তু এইসব ড্রাগসের একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, সেগুলো হচ্ছে আমাদের মাসেলে মায়োসাইটিস করতে পারে, মাইলজিয়া করতে পারে, মায়োপ্যাথি করতে পারে, মানে মাসেল আর কি ইনফ্লামেশন করতে পারে। কেন ইনফ্লামেশন করবে মাসেলে? কেননা আমরা জানি এখন আমরা জানি মাসেল কন্ট্রাকশন হওয়ার জন্য সবসময় এনার্জি সাপ্লাই লাগবে, এবং এনার্জি সাপ্লাই লাগার জন্য কি করতে হবে, এনার্জি সাপ্লাই লাগার জন্য বডিতে অনবরত এনার্জি সাপ্লাই থাকতে হবে। এনার্জি ম্যাক্সিমাম আসবে কোথা থেকে? ফ্যাটি অ্যাসিড থেকে। কেননা আমরা জানি ফ্যাটি অ্যাসিড হচ্ছে এনার্জির খুব ভালো সোর্স একটা গ্লুকোজের চাইতে, বা ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজটা তখন মাসেলের জন্য ব্যবহার হবে। অ্যান্ড ফ্যাটি অ্যাসিড যদি তোমার বডিতে যদি না থাকে তাহলে কি হবে? ফ্যাটি অ্যাসিড যদি না থাকে তাহলে গ্লুকোনাইজেশন পদ্ধতিতে গ্লুকোজ কম তৈরি হবে, গ্লাইকোজেন কম ডিপোজিশন হবে মাসেলে যদি কম ডিপোজিশন হয় তাহলে তুমি যখন মাসেলটা নিয়ে যখন কাজ করবে তখন কী হবে? মাসেলে ইনফ্লামেশন হবে, যেহেতু মাসেলে গ্লাইকোজেন নাই, এনার্জি পাচ্ছে না, তখন ইনফ্লামেশন হলে মায়োপ্যাথি, মাইলজিয়া, মায়োসাইটিস, ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, এবং সেই মাসেলের কাজটা ঠিক মতো হবে না, এই জন্য মায়োপ্যাথি বলা হচ্ছে। আর ইনফ্লামেশন হলে আমরা জানি সিপিকে বা ক্রিয়েটিনের ফসফোকাইনেজ লেভেল মাসেল থেকে বের হয়ে আসবে, মাসেল ব্রেকডাউনের কারণে, তখন ব্লাড এটা বেশি পরিমাণে পাবো। এর আরেকটা জিনিস আছে স্ট্যাটিন টাইপের ড্রাগ, যেগুলো এইচএমজি কোয়ে রিডাকটেজ ইনহিবিটর টাইপের ড্রাগস, সেগুলো সাধারণত কখন দেওয়া হয়? ইভিনিংয়ে দেওয়া হয়, কেননা কোলেস্ট্রল সিনথেসিস অকার্স অ্যাট নাইট। আর আমরা জানি স্ট্যাটিন টাইপের ড্রাগসের মধ্যে কী আছে, এই স্ট্যাটিন টাইপসের ড্রাগস এইচএমজি কোয়ে রিডাকটেজ কে ইনহিবিট করে, আর এটাকে ইনহিবিট করলে কোলেস্ট্রল সিনথেসিস কম হবে। কি